প্লিজ আমরা যদি প্রত্যেকে একটু হালকা হালকা করে এই ছোট ছোট টপিকের মাধ্যমে আমি আপনি চিকিৎসা জগতে অনেকটা এগিয়ে যাব এবং আমার আপনার চলার পথটা অনেক শক্ত হয়ে যাবে। ফার্স্ট আমরা যেটা শিখব কি, যে নাম্বার 1 এ আমরা শিখব রোগীকে কিভাবে দেখতে হবে। আমরা একটা পেশেন্টকে কেমন ভাবে দেখব, সেখানে আমরা কি শিখছি, ওখানে আমরা শিখেছি রোগীর নাম্বার 1 কথা বলার ধরন, রোগী কেমন ভাবে কথা বলে। নাম্বার 2 শিখব রোগীর ভাষা। নাম্বার 3 শিখব চিন্তাধারা। সব নেট সমস্যা হচ্ছে মনে হয় স্যার, নেট একটু সমস্যা হচ্ছে স্যার। সমস্যা হচ্ছে স্যার। স্যার শোনা যাচ্ছে না ঠিকভাবে। স্যার তাহলে স্যার মানে প্লিজ ও স্যার আমার কথা শুনতে পাচ্ছেন? না, শুরুতে স্যার ভালো সমস্যা ছিল, শুরুতে ভালো ছিল স্যার, এই মাত্র একটু সমস্যা হয়েছে। শুরুতে ভালো ছিল স্যার। আমরা কি এবার অফ করে ঢুকবো? ওখানে স্যারের ওখানে সমস্যা, স্যারের ওখানে। না না স্যার একটু বেটার যেখানে বেটার নেটওয়ার্ক পায় সে একটু ওইদিকে একটু যদি সরে গিয়ে বলতেন স্যার, যেখানে নেটওয়ার্কটা ভালো থাকে স্যার। হ্যাঁ, পিঙ্কি ম্যাম কিছু বলতে চাচ্ছেন? স্যার একাধিক মাইক্রোফোন ওপেন থাকলে এরকমের শব্দ আসে, সবাই মিউট করলে এই শব্দটা আর আসবে না। আর শব্দ না, স্যারের ওখানে নেট সমস্যার কারণে স্যারের কথা শোনা যাচ্ছিল না ভালোভাবে। তো স্যার স্যার এখন কি শুনতে পাচ্ছেন স্যার? জি, জি এখন শোনা যাচ্ছে স্যার, জি। তাহলে আমরা কি শিখবো? আমরা আজ দ্বিতীয় ধাপটা আমরা কি শিখবো না, রোগীর কাছ থেকে কিভাবে তথ্যগুলো সংগ্রহ করব। আমার আপনার চেম্বারে পেশেন্ট এসেছে, কি কলা কৌশলে আমরা সেই তথ্যগুলো সংগ্রহ করব। সেখানে আমি আগের দিন আলোচনা করেছিলাম, নাম্বার 1 এ আমরা শিখেছিলাম রোগীকে আরামে বসাবো। অর্থাৎ আমার চেম্বারে পেশেন্ট এমন ভাবে বসবে, আমি একটা ফিজিশিয়ান, আমার পাশে আমার দুটো বন্ধু বসে আছে। দেখবেন পেশেন্ট তখন আমার পাশে বসে সে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবে না। সে মনে মনে করবে ডাক্তারবাবুর পাশে আবার কারা বসে আছে। আমার মনের কিছু কথা ছিল, আমার কিছু গোপনীয়তার কথা রয়েছে, সেগুলো না ডাক্তারের সাথে কথা বলা সম্ভব হয়, কিন্তু ডাক্তারের পাশে তো আরো দুটো বন্ধু কে বসে আছে। পেশেন্ট আনইজি ফিল করবে। তাহলে আমরা পেশেন্টে কিভাবে এমন একটা পরিস্থিতি ভাবে বসাবো, পেশেন্ট যেন আরামে থাকে এবং অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করে। আর পেশেন্ট কথা বলবে অনেকটা খোলামেলা ভাবে। আর যদি এই রকম পরিস্থিতি পেশেন্ট যদি না পায়, দেখবেন পেশেন্ট আমার আপনার কাছে খুব স্বাচ্ছন্দ্য বোধ কথা বলতে পারবে না। তাহলে আমরা নাম্বার 1 এ কি করব? আমরা নাম্বার 1 এ করব রোগীকে খুব আরামে বসাবো, যাতে পেশেন্ট আমার আপনার কাছে স্বাচ্ছন্দ্যে কথা বলতে পারে। নাম্বার 2, আমরা সাধারণভাবে প্রশ্ন করব। আমার আপনার প্রশ্নের ধরনটা একদম সরল সাদাসিধে থাকবে। এটাকে কেমন বলা হয়েছে? দেখা গেল আমি আপনি একটা ফিজিশিয়ান, আমরা তো মেডিকেল টার্ম অনেক কিছু জানি, তাই না? তো পেশেন্ট তো সেসব মেডিকেল টার্ম জানে না।
আমি কিন্তু সরল সাদাসিধে একটা পেশেন্ট যেমন কথা বোঝে সেই ইঙ্গিতে আমরা কথা বলবো। উদাহরণ দিতে গিয়ে আমি হয়তো বলেছিলাম যে পেশেন্টে বললাম যে মা আপনার লিকোরিয়া কি আছে, লিকোরিয়া হয়? তো পেশেন্ট লিকোরিয়া কি সম্বন্ধে মানেই বোঝে না। মা আপনার কি কোনো মাইগ্রেনের সমস্যা আছে? তো পেশেন্ট মাইগ্রেনের সম্বন্ধে বোঝে না। তো আমরা এরকম টাইপের প্রশ্ন করব না। আমরা প্রশ্ন করব কেমন না, পেশেন্ট যেসব কথাগুলো দিয়ে পেশেন্ট বুঝতে পারে। আমার আপনার প্রশ্ন করার ধরন হবে সরল সাবলীল ভাষায়, যে ভাষায় পেশেন্ট বুঝতে পারে। নেক্সট, নাম্বার 3, আমি আপনি রোগী যে কথাগুলো বলবে সেই কথাগুলো আমি আপনি লক্ষ্য করব। কেন না, সেই কথাগুলো বলতে বলতে পেশেন্ট কোনো অতিরিক্ত কথা বলছে কিনা, তার যে ডিজিজ আছে সেই ডিজিজ বাদ দিয়ে অন্য কোনো আবেগপূর্ণ কথা বলছে কিনা, সেদিকের দিকে আমি আপনি যদি লক্ষ্য করি তাহলে আমরা পেশেন্টকে তার মূল স্রোতে ফিরিয়ে আনতে পারবো। সেই কারণে আমরা কি শিখব না, পেশেন্ট যে কথাগুলো বলছে আমি আপনি গুরুত্ব দিয়ে লক্ষ্য করব। নেক্সট, নাম্বার 4, পেশেন্ট আমার আপনার কাছে যে ভাষায় কথা বলে আমি আপনি যখন নোট ডাউন করব, পেশেন্টের ভাষায় আমরা নোট ডাউন করব। পরবর্তীকালে সেই ভাষাটাকে যেমন ভাবে আমার প্রয়োজন হয় আমি আমার মতন ঠিক করে নেব, কিন্তু আমি যখন নোট ডাউন করব ঠিক পেশেন্টের ভাষায় নোট ডাউন করব। তো কেন নোট ডাউন করব এবং পেশেন্টের ভাষায় কথা বলতে দেব? দেখবেন পেশেন্ট যখন নিজে সে কথাগুলো বলবে, সেই কথা বলার ফাঁকে ফাঁকে আমি আপনি যখন গুরুত্ব দিয়ে সেই কথাগুলো শুনবো না, তার মধ্য থেকে বেশ কিছু পিকুলিয়ার লক্ষণ চলে আসবে। আর সেই পিকুলিয়ার লক্ষণগুলো আমার আপনার মেডিসিন নির্বাচন করার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর আমি আপনি এতক্ষণ সেই চাতক পাখির মতন বসেছিলাম যে পেশেন্টের কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিমটম সংগ্রহ করার জন্য। তো পেশেন্টের যদি মন খুলে কথা বলার সুযোগ করে দিই, তখন আমরা পেশেন্টের কাছ থেকে আমরা খুব গুরুত্বপূর্ণ কথাগুলো সংগ্রহ করতে পারবো এবং তার মধ্যে কোন কোন কথাগুলো পিকুলিয়ার হচ্ছে সেগুলো আমরা আন্ডারলাইন করব। আমরা তৃতীয় ধাপ, তাহলে আমরা এখানে এক্সামিনেশনের 1 নম্বর শিখেছিলাম রোগীকে কিভাবে দেখতে হবে, দ্বিতীয় শিখেছিলাম রোগীর কাছে কিভাবে তথ্য সংগ্রহ করবে, তার ধাপগুলো আলোচনা করেছি। নাম্বার 3 আমরা আলোচনা করব রোগী ও আত্মীয়ের তথ্য আমরা আলাদা করে লিখব। রোগীর কথা তার আত্মীয়র কথা যদি আমরা একসঙ্গে লিখি, আমরা সবসময় চেষ্টা করব পেশেন্ট যদি নিজে কথা বলতে পারে তো সেই কথাগুলোর গুরুত্ব আমরা বেশি দেব, আর আর তার আত্মীয়র কথা গুরুত্ব একটু কম দেব। সেই কারণে আমরা পেশেন্টের কথা আর তার আত্মীয়র কথা দুটো আলাদা আলাদা করে লেখার চেষ্টা করব। আর আত্মীয়র কথা কখন আমরা বেশি গুরুত্ব দেব সেটা আমরা আলোচনা প্রসঙ্গে আসছি। তাহলে এখানে আমরা কি শিখছি না, রোগী ও আত্মীয় যা বলবে সেটা তার দৃষ্টিভঙ্গি। রোগীর আত্মীয় যে কথাগুলো বলবে সেটা আত্মীয়র দৃষ্টিভঙ্গি, কিন্তু সেই কথাটা রোগীর কথা নয়। আমার আপনার এটা মনে রাখতে হবে, এই কথাটা কিন্তু রোগীর কথা নয়, ওটা হচ্ছে আত্মীয়র কথা। আর আত্মীয়র কথাটা কি না, আত্মীয়টা তার চোখে যেটা ধরা পড়ছে সেটা কিন্তু আসল রোগ নয়। নাম্বার 2,
মূল লক্ষণগুলো আমরা লক্ষ্য রাখবো, মূল লক্ষণগুলো কিন্তু পেশেন্টের নিজের অভিজ্ঞতা। তার শরীরের মধ্যে যে কষ্টগুলো হচ্ছে সেই কষ্টগুলো পেশেন্টের নিজের কথা, আর সেই পেশেন্টের কথার উপর ভিত্তি করে আমরা মেডিসিন নির্বাচন করব। এবার আমরা শিখব যে আত্মীয়র কথা কখন গুরুত্ব দেব না, রোগী যদি শিশু বা মানসিকভাবে অসুস্থ তবে আমরা তখন তার আত্মীয়র কথা বেশি গুরুত্ব দেব। আর যদি মানসিকভাবে অসুস্থ পেশেন্ট যদি না হয় এবং পেশেন্ট যদি শিশু না হয়, আমরা সব সময় পেশেন্টের কথা গুরুত্ব বেশি দেব। কিন্তু অনেক সময় শিশুরা তার কষ্টের কথা ঠিকভাবে বলতে পারে না, দেখা যাবে সেখানে শিশুর মায়ের কথা আমরা বেশি গুরুত্ব দেব, কারণ মার কাছে একটা শিশু বেশিক্ষণ সবচেয়ে বেশি থাকে এবং তার যে কষ্টগুলো হয় সেটা মা বেশি অনুভব করতে পারে। তখন আমরা পেশেন্টের আত্মীয়র কথা বেশি গুরুত্ব দেব, নচেত আমরা পেশেন্টের কথা বেশি গুরুত্ব দেব। এই পর্যন্ত আমরা কালকের আলোচনা করেছিলাম। এই পর্যন্ত বুঝতে কারো অসুবিধা আছে? প্লিজ আমরা নতুন টপিকে না চলে স্যার, যাব। না, না। জি স্যার, চালিয়ে যান স্যার। এবং আমার কথা নেটের কি এখন সমস্যা হচ্ছে? না স্যার, আর কোনো সমস্যা নেই, সব শোনা যাচ্ছে। থ্যাংক ইউ। এবার আমরা শিখব একজন আদর্শ হোমিওপ্যাথির গুণাবলী কি, তার কি কি গুণ থাকতে হবে। আমি আপনি একটা হোমিওপ্যাথ হিসাবে আমাদের ন্যূনতম কিছু গুণ থাকতে হবে, আর সেই গুণটা যদি আমি আপনি আমাদের মধ্যে যদি সঞ্চয় করতে না পারি তখন কিন্তু আমরা হোমিওপ্যাথিতে ব্যর্থ। আর বলবো এটা এমন একটা চিকিৎসা পদ্ধতি, এই পদ্ধতি দেখে মনে হয় রোগীর সাফল্য করা যায় না, রোগীকে কিওর করা যায় না, আমি আপনি হতাশা হয়ে যাব। কিন্তু না বন্ধু, আমরা একটু মনে রাখবো আমার আপনার কি ন্যূনতম গুণ থাকতে হবে। সেই গুণগুলো যদি আমি আপনি ছোট ছোট পায়ে চলতে চলতে সেই গুণগুলো যদি আমি আপনি অর্জন করতে পারি, ইনশাল্লাহ আমরা একটা সফল হোমিওপ্যাথ হিসাবে পরিচিত হতে পারবো। তো সেই সফল গুণগুলো কি কি, একটা প্রাথমিক প্রাইমারি লেভেল আমার আপনার মধ্যে কি থাকতে হবে, সেখানে আমরা শিখবো নাম্বার ওয়ানে আমরা শিখবো গভীর পর্যবেক্ষণ ক্ষমতা। আমার আপনার চিন্তাধারা থাকতে হবে একটা পেশেন্টকে নিয়ে আমরা যেন গভীরভাবে পর্যবেক্ষণ করি, নচেত পেশেন্ট এসেছে দু চার কথা কি বললো আর কি না বললো, বা আমি আপনি ঠিকভাবে গুরুত্ব দিয়ে শুনলাম বা না শুনলাম, বা হাতের কাছে একটা মেডিসিন আছে দিয়ে দিলাম। দেখবেন অনেক অ্যালোপ্যাথি ডাক্তাররা যেমন, ও এই হয়েছে এই হয়েছে এই হয়েছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বুঝেছি 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 বলে তার মেডিসিনের জায়গা থেকে একটা ওষুধ দিয়ে দিল। 2 মিনিট 3 মিনিট তাই লাগে না। কিন্তু আমি আপনি হোমিওপ্যাথ, আমার আপনার ভাবতে হবে আমরা হোমিওপ্যাথির মানুষের মন নিয়ে খেলা করি, মানুষের সাধারণ কষ্টগুলো নিয়ে খেলা করি, আমরা মানুষের পার্টিকুলার লক্ষণগুলোকে আমরা লক্ষ্য করে গুরুত্ব দিয়ে দেখি এবং আমরা পেশেন্টকে খুব ভালোবাসি, দরদ দিই, সেই পেশেন্টটার খুব গুরুত্ব দিয়ে তার সমস্ত সমস্যা তার কষ্টগুলো গুরুত্ব দিয়ে শুনি, শোনার পরে আমি আপনি সিদ্ধান্ত নিই যে এই পেশেন্টের কি মেডিসিন দেব। তাই আমার আপনার নাম্বার ওয়ানে কি গুরুত্ব থাকতে হবে না, গভীর পর্যবেক্ষণ করার পর্যবেক্ষণ করার ক্ষমতা অর্জন করতে হবে। কেমন ভাবে করব না, রোগী কেমন ভাবে কথা বলছে, তার আচরণ, পেশেন্টের দেহ মন, এগুলোকে আমার আপনার বুঝতে পারা। আমি আপনি যত
খুব সহজে এগুলোকে বুঝতে পারবো, দেখবেন আমার আপনার পেশেন্টের পর্যবেক্ষণ করার দক্ষতা অনেকটাই বেড়ে যাবে। নাম্বার 2, আমার আপনার কি জ্ঞান থাকতে হবে? সেখানে কেন স্যার এবং হ্যানিম্যান স্যার আমাদের বলছেন যে আমরা যে হোমিওপ্যাথ না, আমাদের স্বাস্থ্যের উপরে, আমরা যে একটা হোমিওপ্যাথ, এই স্বাস্থ্যের উপরে আমাদের জ্ঞান থাকতে হবে। এই নূর নবী শেখটাকে ও আচ্ছা 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 আচ্ছা, আমরা কি জানতে হবে? আমাদের স্বাস্থ্যের সম্বন্ধে। আমার কথা শুনতে পাচ্ছেন? আমার কথা শুনতে পাচ্ছেন জি স্যার, প্লিজ? জি শোনা যাচ্ছে স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তাহলে দ্বিতীয় আমাদের কি কথা থাকতে হবে? আমরা যে হোমিওপ্যাথ করছি, নূর স্যার আপনি প্লিজ একটু বন্ধ করবেন, থ্যাংক ইউ। আমার আপনার স্বাস্থ্যের প্রতি জ্ঞান থাকতে হবে। যেমন কি আমি ইতিপূর্বে এর আগে বলেছিলাম, আমি আপনি ডাক্তারি করতে এসেছি, আমার আপনার তো অবশ্যই অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, প্র্যাকটিশনার মেডিসিন, গাইনোকোলজিস্ট, অবস্টেট্রিক সব তো জ্ঞান রাখতে হবে। কিন্তু এর সাথে সাথে আমার আপনার মেন জিনিসের উপর ফোকাসটা থাকতে হবে, মেন কাঠামো, স্তম্ভ, সেটাই হচ্ছে আমাদের হোমিওপ্যাথির মেন স্বাস্থ্য বা স্তম্ভ। হোমিওপ্যাথির মেন স্তম্ভ বা কাঠামো কি না, 3টে স্তম্ভ রয়েছে আমাদের। সেই 3টে স্তম্ভ কি? হোমিওপ্যাথি ফিলোসফি, অর্গান অফ মেডিসিন। নেক্সট স্বাস্থ্য কি? মেটেরিয়া মেডিকা। তার পরবর্তী স্বাস্থ্য কি? রেপার্টরি। এই 3টে স্বাস্থ্যের উপরে আমার আপনার সম পরিমাণে জ্ঞান থাকতে হবে। আর এই 3টে সাবজেক্টে যদি আমি আপনি একটু সম পরিমাণে জ্ঞান যদি রাখতে না পারি, তাহলে কিন্তু আমাদের ভাগ্যে হোমিওপ্যাথি নিয়ে একটা হতাশা তৈরি হবে। তো আমরা কি করব? টুকটুক টুকটুক করে পায়ে, ছোট ছোট পায়ে আমরা চলতে গিয়ে, চলতে চলতে হোমিওপ্যাথির একটা শীর্ষে পৌঁছাবো। তাড়াহুড়োর কোনো দরকার নেই। আমি আপনি প্রতিশ্রুতি নেব, আস্তে আস্তে ভাবে পড়বো, কোন কলা কৌশলে পড়বো, কিভাবে পড়লে আমার আপনার অর্গানান আয়ত্তে এসে যাবে, কিভাবে পড়লে রেপার্টরি আয়ত্তে এসে যাবে, কিভাবে পড়লে মেটেরিয়া মেডিকা আয়ত্তে চলে আসবে। আমি ইতিপূর্বে কয়েক ঘন্টা যাবত সালাউদ্দিন স্যারের সঙ্গে আলোচনা করেছি। কয়েক ঘন্টা, হয়তো একদিনে 4 ঘন্টা, 5 ঘন্টা, আবার কিছু কিছু দিনে 3 ঘন্টা, কিছু কিছু দিনে 5 ঘন্টা, আবার 4 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে 3 ঘন্টা, 4 ঘন্টা করে আলোচনা করছি যে আপনারা একসঙ্গে বসে কিভাবে কত সহজে এই হোমিওপ্যাথিক নামে মহা যে সমুদ্র, এই সমুদ্রটা পাড়ি দেওয়া যাবে। আর এই পাড়ি দেওয়ার জন্য আমার আপনার কাছে অনেকগুলো কৌশল আছে, অনেকগুলো যানবাহন আছে। কোন যানবাহন দিলে আমরা এই হোমিওপ্যাথিক নামের যে সমুদ্রটা, এই সমুদ্রটা খুব দ্রুত, খুব তাড়াতাড়ি এবং স্বাচ্ছন্দ্য বোধে আমি আপনি পাড়ি দিতে পারবো, সেটাই নিয়ে কিন্তু আমি সালাউদ্দিন স্যারের সাথে কয়েক ঘন্টা যাবত আলোচনা চলছে। শুধু আমি শিখবো, আপনাদের সাথে করে নিয়ে শিখবো, এবং অল্প সময়ের মধ্যে। ইনশাল্লাহ আমাদের সাথে সাথে আপনারা প্রত্যেকে থাকার চেষ্টা করবেন। শুধু এই মেহনতটা আমার জন্য নয়, সালাউদ্দিন স্যারের জন্য নয়, আমরা সমষ্টিগতভাবে সকলে একসাথে পাড়ি দেব এই মহাসমুদ্রটা। এবং এই মহাসমুদ্রটা আমার আপনার কাছে খুব সোজা, খুব সোজা, খুব সোজা। কেন সোজা? দেখবেন, সমুদ্রের লোক পাড়ি দিতে গেলে আগে কি করতো? পালতোলা জাহাজ করতো। কখন হাওয়া বাতাস বইবে, কোন দিক থেকে হাওয়া বাতাস আসছে, সেই দিকের উপর লক্ষ্য করে নাবিকরা বসে থাকতো। তারপরে ঘন্টাকে ঘন্টা
পার হয়ে যেত। ভাবুন তো, আজকে কি সে যুগ আছে? না। এখন অনেক ইঞ্জিন বেরিয়ে গেছে, অনেক যানবাহন বেরিয়ে গেছে, মহাসমুদ্রের লোক অনায়াসে পাড়ি দিচ্ছে। ঠিক আমি আপনি শুরু করব, আমাদের কাছে কম্পিউটার আছে, এই আমার কাছে, আমার আপনার কাছে একটা ফোন আছে, এগুলো আমার আপনার কাছে এত বড় অস্ত্র। তো সেই বড় অস্ত্রগুলো শুধু যদি আমরা ব্যবহার করতে জানি না বিধায় আমার আপনার কাছে কষ্ট, দুঃখ এবং হতাশায় ভরা। তাহলে আমরা এই অস্ত্রটাকে কেমন ভাবে ব্যবহার করব? আমার কাছে শুধু তো একটা দামি অস্ত্র থাকলে হবে না, সেটা আবার চালাবার দক্ষতা তৈরি করতে হবে। সেই কলা কৌশলটা আমার আপনার মধ্যে তৈরি করতে হবে। আর আমরা সেই কলা কৌশলগুলো আস্তে আস্তে এইখানটায় এই একটা স্তম্ভ সালাদিন স্যার যে আমাদের একটা সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে, এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা চেষ্টা করব এক জায়গায় বসে বসে কিভাবে কি কলা কৌশলে। সালাদিন স্যারকে ফোন করলাম, বা পারলে আমাকেও ফোন করবেন যে স্যার এটা আমি বুঝতে পারছি না কেমন ভাবে করা যায়, এটা করতে পারছি না কেমন ভাবে করা যায়। তবে তো স্যার আমাদের হাতটা শক্ত হবে। আর আমরা যদি মনে করি আমি এটা বুঝতে পারলাম না, সেই ছোটবেলাকার মতন যখন আমরা 5, 6, 7, 8 পড়ছি, অঙ্ক স্যার এসে বলছে, এই বাবুরা অঙ্কটা কি বুঝতে পেরেছো তো, অঙ্ক করার পরে বুঝতে পেরেছো তো? আমরা প্রত্যেকে বুঝতে পারি আর না পারি টুক করে মাথা নেড়ে দিলাম, ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার। এমনটা যেন আমরা না করি। কেন? আমরা ভাববো তখন আমরা ছোট ছিলাম, আমরা অনেক জিনিস বুঝে বা না বুঝে হ্যাঁ হ্যাঁ বলতাম। কিন্তু এখানে আমরা এখন যথেষ্ট বড় হয়েছি, সে বোঝার ভিতরে কোনো ঘাটতি রাখবো না। যখনই যেটা বুঝতে পারছি না, যে কোনো একটা স্যারকে জিজ্ঞাসা করে নিলাম, যে আমার থেকে একটু বেশি জানে তার কাছে জিজ্ঞাসা করে নিলাম, এখানেই আমি বুঝতে পারছি এটা কি ব্যাপার। ইনশাল্লাহ আমরা আলোচনা করব, সেই সলভগুলোকে কাটিয়ে দেব। কিভাবে আমরা অর্গানান একটা বিশাল বড় মোটা বই কেমন ভাবে পড়বো, মেটেরিয়া মেডিকা, এক একটা বইয়ে 500, 600, 800 করে মেডিসিন। এতগুলো মেডিসিন পড়া সম্ভব? আর যদি বা রিডিং পড়লাম কিভাবে মনে রাখবো? রেপার্টরি কয়েক লক্ষ রুব্রিক রয়েছে, এতগুলো রুব্রিক পড়া সম্ভব? কিভাবে মাথায় রাখবো? আর বাবু আমি তো অত ইংরাজি ভালো জানি না, আরে তো রেপার্টরি শিখতে গেলে ইংরাজি জানতে হবে। আমি তো বাংলা মিডিয়ামের ছাত্র, আমার আপনার ভিতরে কত কষ্ট, কত ভয় এই ইংলিশটা নিয়ে রয়েছে। ভয় নেই, ভয় থাকবে না। আমি আপনি শুধু এ থেকে জেড পর্যন্ত এরকম লেটার শিখতে পারলে তাতেই যথেষ্ট। যদি বলে হ্যাঁ এ বি এই থেকে জেড পর্যন্ত লেটার শিখলে হবে, হ্যাঁ হবে, কোনো ব্যাপার নয়। সেই কলা কৌশলও আপনার জন্য তৈরি করেছি। আমি 500 রুগী কেস টেকিং সালাউদ্দিন স্যারের কাছে দিয়েছি। ইনশাল্লাহ এটাই যদি আমি আপনি রপ্ত করতে পারি, ওই ABCD এরকম ভাবে পড়ার মতন করে একটু শুধু চর্চা করতে হবে। আর সবচেয়ে বড় কথা কি, যে সমস্ত ম্যামেরা আছেন এনাদের তো কৃতজ্ঞতা শেষ করা যাবে না। আমরা একটু ভাবুন তো, আমরা যে সমস্ত ছেলেরা যারা আছে তারা অনেক আমরা সময় পায়, কিন্তু তবু আমরা কুঁড়েমি করে পড়াশোনা করি না। ম্যামেদের কথা একটু ভাবুন তো, বাবুদের সামলাতে হচ্ছে, সংসার সামলাতে হচ্ছে, স্বামীকে সামলাতে হচ্ছে, তারপরে পড়াশোনা করতে হচ্ছে। তো আমরা চেষ্টা করব একে অপরকে সোজা একটু সাহায্য করে হোমিওপ্যাথিটা একদম সোজা সরল করে নেব এবং সহজে আমরা শিখে নেব। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম নাম্বার 2 এ আমার আপনার এই হোমিওপ্যাথিক নামের যে শাস্ত্র আছে, সেই শাস্ত্রের উপরে আমার আপনার জ্ঞান থাকতে হবে। নাম্বার 3, আমার আপনার মধ্যে থাকবে ধৈর্য। আমি আপনি যদি ধৈর্যবান যদি না হয়, দেখবেন হোমিওপ্যাথি কিন্তু আমার আপনার কাছে ধরা দেবে না। আমি আপনি যদি মনে করি যে আমি অন্য কোনো জীবিকার সঙ্গে যুক্ত আছি, আমি মনে হচ্ছে যে হোমিওপ্যাথি পড়লাম আর একটা দুটো বই কিনলাম টেবিলের উপর রাখলাম, মনে হয় আমি বড় হোমিওপ্যাথ হয়ে গেলাম। কখনো না। এই হোমিওপ্যাথ করতে গেলে সময় দিতে হবে, ধৈর্য দিতে হবে, বুঝতে হবে। একটা পেশেন্ট এসেছে, সেই রোগ নিয়ে চিন্তা করতে হবে, সেই রোগটা নিয়ে বিশ্লেষণ করতে হবে। এই রোগটা কখন থেকে উৎপত্তি হলো, কিভাবে উৎপত্তি হলো, কেনই বা এই পেশেন্টটা এত কষ্ট পাচ্ছে। এই যদি আমরা
ছোট ছোট ভাবে যদি বিশ্লেষণ করতে যখন শিখে যাব, ইনশাল্লাহ আপনি একটা সফল জায়গায় পৌঁছাবো। সেই কারণে আমাদের লাগবে কি? ধৈর্য। নাম্বার 4 আমাদের আপনার মধ্যে থাকতে হবে কি? সহানুভূতি। আপনি যদি পেশেন্টের উপরে যদি সহানুভূতি যদি না হয়, দেখবেন ভালো কিছু করতে পারবো না। শুধু আমি মনে করলাম যে আমি একটা বড় ডাক্তার, আমি অনেক কিছু জানি, এরকম মনের ভিতর যদি থাকে, তাহলে আপনি প্রকৃত মানুষ হয়ে উঠতে পারবো না। আপনার প্রকৃত একটা মানুষ হতে হবে এবং আমাদের মনের ভিতরে অনেক নরম, অনেক পেশেন্টের উপরে মায়া, ভালোবাসা, এরকম সহানুভূতি আপনার মধ্যে সঞ্চয় করতে হবে। 5 নাম্বার 5 কি মনে রাখবো? আপনি চিন্তাশীলতা হতে হবে। আপনি যদি চিন্তাশীল যদি না হয়, শুধু মেকানিক্যাল চিকিৎসক নয়, আত্মিক উপলব্ধি করতে হবে। আপনি পেশেন্টের যদি আত্মিক উপলব্ধি যদি করতে না পারি, তাহলে আপনার কিন্তু সফল চিকিৎসা হতে গেলে অনেক কষ্ট এবং বেগ পেতে হবে। তাই কেন সাহেব বলছেন? চিকিৎসককে বুঝতে হলে রোগীর ভিতরে কি নিরাময় যোগ্য, তা ওষুধের মধ্যে কি নিরাময় হবে, আর এই ওষুধের মধ্যে কি শক্তি আছে, যে শক্তির প্রভাবে এই পেশেন্টের রোগটাকে নিরাময় করবে। আপনার সেই জ্ঞানটা যদি না থাকে যে আপনি একটা পেশেন্টের যে মেডিসিন নির্বাচন করছি, এই মেডিসিনের কতটা ক্ষমতা আছে যে এই পেশেন্টের সঙ্গে যুদ্ধ করার, তো আপনার যদি সেই জ্ঞানটুকু যদি না অর্জন করতে পারি, তাহলে আমরা পেশেন্টের উপরে মেডিসিন কিন্তু প্রয়োগ করতে পারবো না। তাই কেন সাহেব বলছেন কি, যে সত্যিকারে চিকিৎসক হতে গেলে আমাদের জ্ঞান, উপলব্ধি এবং হৃদয়, এই সব কিছুর সমন্বয় লাগবে। কি বলছেন? যে আমরা যদি সত্যিকারে চিকিৎসক হতে চাই, আমাদের লাগবে কি? জ্ঞান, উপলব্ধি এবং হৃদয়, এই সব কিছু সমন্বয় আমাদের লাগলে তখন আমরা একটা আদর্শ হোমিওপ্যাথিক চিকিৎসক হয়ে উঠতে পারবো। এ পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? না স্যার। স্যার বোঝা যাচ্ছে? থ্যাংক ইউ স্যার। এবার আমরা শিখলাম, তাহলে আমরা এখানে কি শিখলাম না, আমাদের কিছু কি গুণাবলী থাকতে হবে। এখন আমরা শিখব যে আমরা যে ভুলগুলো করি, শুধু তো আমাদের কি জ্ঞান অর্জন করতে হবে, কি জানতে হবে, জানলে একটা ভালো চিকিৎসক হওয়া যাবে, এটা তো শিখলাম। এর সাথে আমরা শিখব আমরা কোন ভুলগুলোকে এড়িয়ে চলবো। শুধু ঠিকটা শিখলে হবে না, তার সাথে ভুলটাও শিখতে হবে। ভুলটা যদি শিখি, তবে তো আপনি বুঝতে পারবো যে এই ভুলগুলো করলে আপনি পিছিয়ে পড়বো, আর এই ভুলগুলো যদি আমরা এড়িয়ে চলি, তাহলে আপনি একটা সঠিক পথে চলতে পারবো। হাসান স্যার কিছু বলছেন? না স্যার। থ্যাংক ইউ। তাহলে আমরা চিকিৎসক হিসেবে, থ্যাংক ইউ ম্যাম। এবার আমরা কি শিখবো? এবার আমরা শিখবো আপনি একটা ফিজিশিয়ান, সেই ফিজিশিয়ান হিসাবে আমরা কোন ভুলগুলোকে এড়িয়ে চলবো।
তো আমি আপনি যদি এই যে ভুলগুলো এড়িয়ে চলতে হবে সেইগুলো যদি আমি আপনি একটু লক্ষ্য করি, আর সেই ভুলগুলো করার সময় যদি আমার একটু মাথায় আসে যে সাবিত তো আলোচনা করেছিল যে এই ভুলগুলো আমার আপনার করা যাবে না, তো দেখি এই ভুলগুলো এড়িয়ে চললে আমরা কতটা সাফল্য হতে পারি। ইনশাল্লাহ দেখবেন আমি আপনি খুব ভালোই সাফল্যের দিকে এগিয়ে যাব এই ভুলগুলো থেকে যদি সতর্ক থাকতে পারি। সেই ভুলগুলো এড়িয়ে চলবে কি? নাম্বার ওয়ান হচ্ছে আমরা কোনো পেশেন্টকে লিডিং কোশ্চেন করব না। গুরুত্ব দিয়ে শুনবেন প্লিজ স্যার। আমরা কি করব? আমরা কোনো পেশেন্টকে লিডিং কোশ্চেন করব না। লিডিং কোশ্চেন করলে রোগীকে প্রভাবিত হতে পারে, পেশেন্ট এক্সট্রা কিছু কথা বলে ফেলতে পারে, পেশেন্ট কিছু বানিয়ে বানিয়ে গল্প বলে দেবে, আমি আপনি ভাববো মনে হচ্ছে তাহলে এই কষ্টগুলো পেশেন্টের হয়। দেখবেন কথাই বলছি, পেশেন্ট আমি বললাম যে বাবা আপনি মাছ মাংস কি খেতে ভালো লাগে? পেশেন্ট দেখা গেল মাছ মাংস খায় না, তার সবজিটা খুব ভালো লাগে। কিন্তু আমি আপনি যখন উল্লেখ করে দিলাম যে বাবা আপনার মাছ মাংস কোনটা ভালো লাগে, পেশেন্ট দেখবেন যে কোনো একটা বলে দেবে, আমার মাংস ভালো লাগে, না আমার মাছ ভালো লাগে, কিন্তু প্রকৃতপক্ষে তার সবজি ভালো লাগে। তাহলে এখানে কি আমরা একটা ভুল উত্তর এসে গেল না? তো আমি যদি আপনাকে পেশেন্টদের যদি বলি যে মা বা বাবা আপনি কি ধরনের খাবার খেতে ভালো লাগে, স্যার শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা জি যাচ্ছে। স্যার। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। তাহলে আমরা কি, আমরা পেশেন্টকে যখন কোশ্চেন করব, কোশ্চেনটা যেন লিডিং কোশ্চেন না হয়ে যায় সেদিকে আমি আপনি গুরুত্ব দেব। কেন গুরুত্ব দেব না, লিডিং কোশ্চেন হলে পেশেন্ট এক্সট্রা করে নতুন করে কৃত্রিম ভাবে কিছু সিমটম চলে আসবে, আর আমি আপনি হয়তো ভাববো যে পেশেন্ট মনে হয় এই সমস্যাগুলো ভুগছে না। তাহলে আমরা এখানে লিডিং কোশ্চেন করব না। নেক্সট নাম্বার টু, আমরা কি শিখবো? রোগীর কথা না শুনে কথা কাটবো না। আমরা অনেক সময় পেশেন্ট একটা কথা বলতে চাচ্ছে, সেই কথাটা শেষ না হয়ে পেশেন্টের কথাটা কেটে দিলাম, কেটে আমি একটা প্রশ্ন করলাম। আমরা এমনটাই করব না। এতে আমার আপনার কি হতে পারে? এতে গুরুত্বপূর্ণ লক্ষণটা মিস হয়ে যেতে পারে। পেশেন্ট যে কথা বলবে আমি আপনি গুরুত্ব দিয়ে সেটা শুনবো, আর যদি আমরা না শুনে পেশেন্টের কথাটা যদি কাটতে থাকি, তার কথাটা যদি বাধা দিতে থাকি, তখন আমি আপনি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ লক্ষণ থেকে আমি আপনি অনেক দূরে সরে আসতে পারি। তাই আমরা নাম্বার 2 এ কি শিখলাম? রোগীর কথাটা মনোযোগ সহকারে আমরা শুনবো, পেশেন্টের কথা শেষ না হওয়া পর্যন্ত পেশেন্টের কথাটা কাটবো না। নেক্সট নাম্বার 3, আমরা কি শিখবো? আমরা বিভিন্ন গ্রুপে রেপার্টরি শেখাচ্ছি না? একটা কথা বললো পেশেন্ট, রেপার্টরি বের করলাম, বের করার পরে তার সাব রুব্রিক কি আছে সেই অনুযায়ী প্রশ্ন করলাম। এটাই যেন আমরা না করি। এখানে কি বলেছে? একদম রেপার্টরি অনুযায়ী প্রশ্ন করব না। একটা রুব্রিক এসেছে, তার সাব রুব্রিক কি, তার সাব রুব্রিক কি, সাপের সাব রুব্রিক কি, সেই অনুযায়ী দেখে দেখে পেশেন্টের প্রশ্ন করা। এমনটা যদি আমরা প্রশ্ন করি, এখানেও নতুন নতুন কিছু সিমটম বেরিয়ে আসবে যেটা আদৌ পেশেন্টের হয় না, কৃত্রিম সিমটম চলে আসবে। তাহলে আমরা রেপার্টরি ধরে ধরে পেশেন্টের প্রশ্ন করব না, এদিক থেকে সরে আসবো।
আমরা কোনটা থেকে প্রশ্ন করব? আমরা শিখে- লোকেশন, চরিত্র, মোডালিটিস, কনকমিটেন্স, এই যে শিখেছিলাম, এই অনুযায়ী প্রশ্ন করব। আমরা রূপক অনুযায়ী বা রেপার্টরি অনুযায়ী প্রশ্ন করব না। কেন না? রেপার্টরি অনুযায়ী যদি আমি আপনি প্রশ্ন করি, পেশেন্ট কিছু নেক্সট। নাকি জি স্যার, যেহেতু আমি এতদিন ক্লাস আপনাদের এখানে করিনি, মানে গ্রুপে অ্যাডই হতে পারিনি, কখনো ক্লাস পাইনি। আয়েশা ম্যামের মাধ্যমে আপনাদের এখানে ক্লাসে আমি গতকালকে থেকে ক্লাস করা শুরু করেছি। যেহেতু বিগত দিনে আপনাদের অনেক সুন্দর, সুন্দর ক্লাস হয়েছে যেগুলি আমি মিস করছি। সেই ক্লাসগুলি যেহেতু বলছেন আপনাদের রেকর্ডিং হয়, একটা নতুন মানে একটা YouTube চ্যানেল আছে সেখানে দেন। আমি কি ওখান থেকে ক্লাসগুলি সংগ্রহ করতে পারি? একটু শুনতে পারি? যেহেতু আ এই যে রোগী দেখা এগুলি নিয়ে আপনারা ক্লাস করছেন, আমি তো এগুলি পাইনি। যদি YouTube চ্যানেলের লিঙ্কটা আপনারা গ্রুপে দিয়ে দেন, ওখান থেকে যারা আমরা নতুন আছে, যারা ঢুকবে বা ঢুকছে, এরা ওখান থেকে গিয়ে আমরা ক্লাসগুলি পুনরায় শুনতে পারতাম। ম্যাম, আপনার কথা শুনতে পাচ্ছি না। আপনারা কেউ পাচ্ছেন না? নেটের সমস্যা আমার, আমি বুঝতে পারছি না। স্যার আপনার ওখানে নেটওয়ার্ক সমস্যা। আপনি ওয়ালাইকুম আসসালাম। আপনি সালাউদ্দিন স্যারের সাথে স্যার আপনি ম্যাম আপনি সালাউদ্দিন স্যারের সাথে আলোচনা করবেন। প্লিজ ওখানে বিস্তারিত পেয়ে যাবেন। আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। আপনি সালাউদ্দিন স্যারের সাথে আলোচনা করবেন, বিস্তারিত পেয়ে যাবেন। এবং আমাদের এখানে লেকচার শিটও দিয়ে দেওয়া হয়। যে লেকচার দেওয়া হয় তার পরের দিন বা একদিন বা দুদিন পরে আমরা লেকচার শিট দিয়ে দেওয়া হয়। লেকচার শিট দিয়ে দেওয়ার পরেও আবার সেই ক্লাসটা আবার রিভিউ করা হয় আরেকবার, যাতে আমি আপনি পুরোপুরি আস্তে আস্তে চলতে চলতে যেন পুরোপুরি এই সাবজেক্টটা সম্বন্ধে বুঝতে পারি। আমাদের এখানে প্রত্যেকে লেকচার শিট দিয়ে দেওয়া হয়। প্লিজ আপনি সালাউদ্দিন স্যারের সাথে যোগাযোগ করবেন, সবকিছু পেয়ে যাবেন। ধন্যবাদ স্যার। উপকৃত হব তারপরে অনেক। আমরা থ্যাংক ইউ ম্যাম। আমি একটু ক্লাসটা শেষ করি ম্যাম। আর যেহেতু নেটের সমস্যা, কখন গিয়ে নেট কি অবস্থা করবে ঠিক নেই, একটু শেষ করি প্লিজ। আমরা নেক্সট কি শিখবো? নাম্বার 4, রোগীর অবচেতন ভাষা উপেক্ষা করা। আমরা যদি রোগীর অবচেতন ভাষাটা যদি উপেক্ষা করে চলে যায়, তাহলে আমরা গুরুত্বপূর্ণ যে স্টেন্স, রেয়ার অ্যান্ড পিকুলিয়ার লক্ষণগুলো হারাতে পারি। তাহলে আমরা এই রোগীর অবচেতন ভাষাগুলো যেন এড়িয়ে না যায়। স্যার এই পর্যন্ত বুঝতে অসুবিধা হয়েছে? স্যার ৩ নাম্বারটা একটু বলেন স্যার। কোনটা? ৩ নাম্বারটা। আমরা 3 নাম্বার শিখবো। আমি আবার পুনরায় আরেকবার বলে দিচ্ছি। নাম্বার 1 এ শিখবো কি? লিডিং কোশ্চেন করব না। নাম্বার 1 এ শিখলাম কি? লিডিং কোশ্চেন করব না। নাম্বার 2 এ শিখলাম রোগীর কথা না শুনে কথাটা বাধা দেওয়ার চেষ্টা করব না। রোগীর কথা পুরো না শুনে রোগীর কথা বাধা দেওয়ার চেষ্টা করব না। নাম্বার 3, একদম পুরো রেপার্টরি অনুযায়ী আমরা পেশেন্টকে প্রশ্ন করব না। রেপার্টরি অনুযায়ী মানে কি? দেখবেন আমি আপনি পেশেন্ট বললো আমার মাথা যন্ত্রণা, রেপার্টরি খুলবেন, ওখানে চলে এসেছে মাথা যন্ত্রণা। তারপর হয়তো রেপার্টরিতে লেখা আছে মাথা যন্ত্রণা কখন হয়, বাম দিক না ডান দিক,
কি ধরনের মাথা ব্যথা, এই যে সাবরুব্রিক গুলো চলে আসছে না, আমরা এইরকম প্রত্যেকটার ক্ষেত্রে এই রেপার্টরি যে সিস্টেমে করা আছে আমি আপনি হুবহু সেই সিস্টেমে প্রশ্ন করব না। এই সিস্টেমগুলো যদি প্রশ্ন করি তখন দেখবেন পেশেন্টের মধ্যে যে কিছু ওই কথার ভিতরে কিছু পিকুলিয়ার সিমটম চলে আসছিল, আমি আপনি যখন এরকম রেপার্টরি অনুযায়ী প্রশ্ন করতে শুরু করলাম দেখবেন সেই পিকুলিয়ার সিমটম গুলো কোথায় হারিয়ে গেল আমি আর খুঁজেই পেলাম না। আর আমি আপনি হোমিওপ্যাথ হিসাবে ওই পিকুলিয়ার লক্ষণগুলো আমার আপনার কাছে বিশাল 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 গুরুত্বপূর্ণ মেডিসিন নির্বাচন করার জন্য। নাম্বার 3 তে আমরা কি শিখলাম, একদম রেপার্টরি অনুযায়ী প্রশ্ন করব না। নাম্বার 4 এ কি শিখবো, রোগীর অবচেতন ভাষা উপেক্ষা করে চলে যাব না, আমরা একটু বোঝার চেষ্টা করব। আর এটা যদি আমরা ভালো করে বুঝি তখন আমরা কি করব, স্টেন্স রেয়ার অ্যান্ড পিকুলিয়ার লক্ষণগুলো আমরা খুঁজে পাবো। আর নচেত এই পিকুলিয়ার লক্ষণগুলো আমার আপনার থেকে অনেক দূরে হারিয়ে যেতে পারে। থ্যাংক ইউ। এই পর্যন্ত বোঝার অসুবিধা হয়েছে? একটু ঝটপট। স্যার আপনার স্যার আরেকটু রিপিট করলে ভালো হতো, এই যে নাম্বারটা কথা অনেকটা বেঁধে বেঁধে গেছিল। প্লিজ ম্যাম, কি প্লিজ আরেকবার বলবেন? স্যার এই যে লাস্টে শেষে যে কথাগুলো বললেন ওটা যদি আবার রিপিট করতেন, মানে অনেক কথা কাটা কাটা আসছিল, বেঁধে গেছিল, শোনা যায়নি। কোন কথাগুলো ঠিক আমি ধরতে পারছি না ম্যাম। আমি এখানে বলেছিলাম যে আমরা প্রথমে শিখেছিলাম কি যে কোন কোন প্রাথমিক গুণগুলো আমার আপনার মধ্যে থাকতে হবে, এই কথা নিয়ে আলোচনা করা হয়েছিল। নেক্সট আলোচনা করা হচ্ছে যে আমরা সচরাচর গুলো যে ভুলগুলো করি, আমি আপনি যদি যে ভুলগুলো করি সেই ভুলগুলো থেকে যদি এড়িয়ে যেতে পারি তাহলে আমি আপনি হোমিওপ্যাথিতে চলার পথে একটা ভালো জায়গা তৈরি করতে পারবো। সেই চলার ধাপগুলোকে আমি 4টে ধাপে বলেছিলাম। একটা হচ্ছে লিডিং কোশ্চেন করব না, দ্বিতীয় রোগীর কথা মন দিয়ে শুনবো, না শুনে রোগীর কথা কাটবো না, তৃতীয় বলেছিলাম একদম রেপার্টরি অনুযায়ী কোশ্চেন করব না, চতুর্থ কথা বলেছিলাম রোগীর অবচেতন ভাষা উপেক্ষা করে আমরা চলে যাব না। প্লিজ এই পর্যন্ত। আর কোনো কোশ্চেন আছে? তাহলে স্যার কি একটু মেডিসিন নিয়ে আলোচনা করা যাবে স্যার? জি স্যার, অবশ্যই। জি স্যার। আর যদি ম্যাম যদি কোনো অসুবিধা হয়ে থাকে একটু প্লিজ আমাকে ক্লাসের শেষে একটু ফোন দেবেন, আমি বিস্তারিত বলে দেবো। প্লিজ একটু আলোচনা এগিয়ে যায়। আমরা আজকে পড়ব কি, সিপিয়া। আমার কথা শুনতে পাচ্ছেন? জি আমি স্যার। হয়তো আর 10 মিনিট হয়তো কথা বলবো, কারণ আমার নেটের সমস্যা, খুবই সমস্যা হচ্ছে আপনাদের সঙ্গে কথা বলার। আর আমার কথা যদি একটু বুঝতে অসুবিধা হয় চেষ্টা করব কালকে এটাকে আবার একবার রিপিট করা। আমরা আজকে পড়বো কি, সিপিয়া। সিপিয়া একটা দারুণ মেডিসিন। দেখবেন আমি আপনি যখন প্র্যাকটিস জীবনে যাব না, দেখবেন প্রায় সময় এই ধরনের মেডিসিনের সম্মুখীন প্রায় প্রতিদিন আসবো, প্রতিদিন হবে হয়তো। তো সেই কারণে আমি বেশ কিছু মেডিসিন সিলেক্ট করেছি, সালাউদ্দিন স্যারকে দিয়েছি, প্রায় 70টার কাছাকাছি। তো এই 70টা রিমেডি আমরা ফার্স্ট আয়ত্তে আনার চেষ্টা করব।
সেগুলো কিভাবে দেখবেন, এই যেমন আলোচনা হচ্ছে না, এইরকম ভাবে গল্পের ছলে ছলে একটু মনোযোগ দেব, আর গল্পের ছলে ছলে দেখবেন আমি আপনি মেডিসিনগুলো খুব সহজে মাথার মধ্যে ধরে রাখতে পারবো এবং মেডিসিনগুলোকে চিনতে পারবো এবং সেই মেডিসিনের পেশেন্টগুলোকে আমি আপনি চিনতে পারবো। তাহলে আমরা আজকের আলোচনা করব সিপিয়া। স্যার স্যার এখানে যত সম্ভব হয়তো ক্লাসটা শেষ করতে হবে স্যার। আচ্ছা প্লিজ স্যার আমাকে ক্ষমা করবেন, আমার বেশ কিছু পেশেন্ট এসে গেছে। আলহামদুলিল্লাহ স্যার, আপনার খুশি হলাম স্যার। আমি চেষ্টা করেছিলাম যে হুম। মানে আমরা ক্লাসটা বুঝতে শেষ পেরেছি করা। স্যার, আপনার আগ্রহটা দেখেছি। আলহামদুলিল্লাহ স্যার, তার সুস্থতা কামনা করছি। আপনার জন্য অনেক দোয়া রইল পরিবারের জন্য। আমরা সবাই সবার জন্য দোয়া করি। স্যার ওই ঠিক আছে স্যার, ওই সিপিএটা শেষ করি স্যার, ওই একটু বসতে বলেছি স্যার, আচ্ছা আচ্ছা স্যার, জি স্যার। একটু তাড়াতাড়ি বলে শেষ করবো। তা আমি বলেছিলাম যে সিপিএম আমরা যে কোনো মেডিসিন যখন পড়বো একটু তাড়াতাড়ি বলবো, হ্যাঁ, কিছু মাইন্ড করবেন না। আমরা যখন কোনো মেডিসিন পড়বো, পড়ার আগে একটু লক্ষ্য করব ফার্স্ট 4 কথাটা, যে কোনো মেডিসিন 4 কথাটা যদি আমি আপনি একটু ধরতে পারি না, তো দেখবেন সেই মেডিসিনটা খুব সহজে আমি আপনি আমার চোখে ধরা পড়ে যাবে। তো সিপিআর মেডিসিন নাম, প্রথম কথা, সিপিআর মেডিসিনের প্রথম কথা কি না, বিষণ্ণতা, ক্রন্দনশীলতা ও উদাসীনতা। দ্বিতীয় কথা, অতিরিক্ত রক্ত সঞ্চয় বা অতিরিক্ত স্বামী সহবাস কিংবা অতিরিক্ত গর্ভধারণজনিত জরায়ু শিথিলতা। তৃতীয় কথা কি শিখবো? তৃতীয় কথা শিখবো উদরে শূন্যবোধ বা মলদ্বারে পূর্ণবোধ। চতুর্থ কথা কি শিখবো? পরিশ্রমের উপশম এবং স্নানের অনিচ্ছা। এই আমরা শিখলাম সিপিআর চতুর্থ কথা। এবার আমরা শিখব সেই মজার জিনিস, প্রতিদিনের ন্যায় সিপিআর লেটার দিয়ে আমি আপনি সিপিআর বেশ গুরুত্বপূর্ণ শুনতে পাচ্ছেন? স্যার ভালো শোনা যাচ্ছে না। কথা শোনা যায় আমার নাই। কথা শোনা যায় নাই। শুনতে পাচ্ছেন না ম্যাম? এখন শোনা যাচ্ছে, কিন্তু এর আগে শোনা যায় নাই। এখন শোনা যাচ্ছে, কিন্তু এর আগে শোনা যায় না। ও হোক ম্যাম, একটু মেনটেন করে নিন, আমি চেষ্টা করব পরের দিন এটাকে আবার রিপিট করার। আমার নেটের সমস্যা আছে, কি করব, কিছু করার নেই। তো যাই হোক, তাহলে আমরা সিপিআর লেটার দিয়ে, সেই লেটার দিয়ে সিপিআর মেডিসিনটা আমরা চেনার চেষ্টা করব। সিপিআর মেডিসিনের ফার্স্ট লেটারটা কি? এস। এখন শুনতে পাচ্ছেন তো? এখন স্যার শুনতে পাচ্ছেন? কথাগুলি কেটে কেটে আসতেছে। ম্যাম এখন ঠিক আছে স্যার, ঠিক আছে এখন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে ফার্স্ট লেটারটা কি? এস। এস থেকে আমরা কি শিখবো? এস থেকে শিখবো স্যাড সাইলেন্স, সাফার অ্যালোং, চুপচাপ দুঃখী। সিপিআর পেশেন্ট গুলো কেমন থাকে না, ভেতরে ভেতরে কষ্ট পায়, চুপচাপ দুঃখ নিজের বুকের মধ্যে বেঁধে রাখে, সে কাউকে বলতে চায় না, ভেতরে ভেতরে কষ্ট পায়। আর কি করে?
তার দুঃখের কথা কাউকে শেয়ার করতে চায় না। কেন? না, সিপিআর পেশেন্ট কম কথা বলে, বেশি কথা বলতে চায় না। আর কেন? না, সিপিআর পেশেন্ট একা থাকতে চায়, বেশি লোক সঙ্গ, অনেকজনের সঙ্গে একটু গল্প গুজব করব সে খুব অপছন্দ করে, একা একা থাকতে চায়। ঠিক পালসেটিরার উল্টো। এস এর পরে দ্বিতীয় লেটার হলো ই। ই ফর আমরা কি শিখব? ইমোশনালি ইনডিফারেন্ট, আবেগহীনতা। সিপিআর পেশেন্ট গুলো আমরা দেখব কেমন না, ওনারা স্বামী এবং সন্তানের প্রতি তেমন আগ্রহ বেশি থাকে না। ওদের স্বামী এবং সন্তানের প্রতি আগ্রহ কম থাকে। স্বামী যদি কোনো জায়গায় থেকে কাজ করে, বাড়িতে সপ্তাহে বা 15 দিন অন্তরে এলে ওরা বরং অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে। দেখবেন অনেকে আমরা চাই যে আমার স্বামী থেকে কাজ করতে, কত পরিশ্রমের কাজ করছে, কত কষ্টের কাজ করছে, আচ্ছা ঠিক আছে সে কাজের শেষে বাড়িতে আসুক, এখানে একটু খুব ভালোভাবে রেস্টে ঘুমাক, একটু খাক, বা আমি একটু তাকে যত্নবান করি। এমনটা অনেক মহিলার মধ্যে হয়। কিন্তু আমরা সিপিআর পেশেন্টদের কেমন দেখব? তারা চাইবে স্বামী দূরে দূরে থাকুক, আমার কাছে আসার অত দরকার নেই, ছেলেপুলে আমার থেকে একটু দূরে থাকুক, দরকার নেই আমার কাছে। এইরকম একটা আগ্রহ কম থাকে। আর কি আমরা দেখতে পাই? না, সিপিআর পেশেন্টটা ভালোবাসা, আদর সহ্য হয় না। আমরা যদি তাকে ভালোবাসতে চাই, আদর করতে চাই, তারা সহ্য করে না। আগে সিপিআর পেশেন্ট গুলো আগে যেটা ভালো লাগতো এখন আর ভালো লাগে না। পেশেন্ট বলবে যে অমুক অমুক জিনিস ডাক্তারবাবু আমার কিন্তু আগে খুব ভালো লাগতো, কিন্তু এখন ওই জিনিসগুলোর প্রতি অনেক বিতৃষ্ণা। এর পরের লেটার কি? পি। পি ফর কি শিখব? প্রোলাপস ইন্টেন্সি। প্রোলাপস টেন্ডেন্সি। পি ফর প্রোলাপ টেন্ডেন্সি। মনে হয় যেন অঙ্গ ঝুলে পড়ার অনুভূতি। সিপিআর পেশেন্ট এরকম হয়। যেমন হয়তো অনেক রমণীদের জরায়ু বাইরের দিকে বেরিয়ে আসছে, মলদ্বার বাইরের দিকে বেরিয়ে আসছে, মূত্রথলি মনে হচ্ছে যেন একটু নিচের দিকে নেমে আসছে, এমনটাই অনুভূতি হয়। তাহলে আমরা এখানে কি শিখলাম? অঙ্গগুলো মনে হচ্ছে যেন একটু ঝুলে আসছে, এইরকম একটা অনুভূতি সিপিআর পেশেন্টের মধ্যে দেখতে পায়। পির পরের লেটার হলো আই। আই ফর কি শিখবো? ইরিটেবল ইনডিফারেন্ট। আই ফর কি শিখলাম? ইরিটেবল ইনডিফারেন্ট, খিটখিটে কিন্তু উদাসীন। সিপিআর পেশেন্ট গুলো দেখবো সামান্য কথাতে রেগে যায়। যে কথাগুলো অনেকে বলবে যেটা রাগার কথা নয়, তবুও কিন্তু আমরা সিপিআর পেশেন্টদের কেমন দেখতে পাই? সেটা সামান্য কথায় রেগে যাবে। পরিবারের লোকজনের উপর বিরক্তি, সে কারোর সঙ্গে তেমন বেশি কথা বলতে ইচ্ছা নয়, সে মনে করে আমি একা একা থাকবো। শেষ লেটারটা হলো এ।
এ ফর কি শিখবো? এ ফর শিখবো অ্যামেলিয়েশন ফর এক্সারসাইজ। সিপিআর পেশেন্টটা নড়াচড়া করলে একটু আরাম পায়। দেখবেন তার যে সমস্যা হোক না কেন, সিপিআর পেশেন্টগুলো দেখবো তার যে কোনো সমস্যা হোক না কেন, একটু হাঁটাহাঁটি, একটু ব্যায়াম করলে দেখবেন সে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে। যদি সে এক জায়গায় শুধু বসে থাকে বা শুয়ে থাকে, সে তখন মনে হয় যেন আমার সমস্ত কষ্টগুলো বাড়ছে। এবং আরো কি দেখবো, সে যদি কোনো জায়গায় এক জায়গায় বিশ্রাম করে এবং যদি বসে থাকে বা শুয়ে থাকে, তার সমস্ত কষ্টগুলো আরো বাড়তে থাকে। কিন্তু সিপিআর পেশেন্টগুলো যদি একটু চলাফেরা, হাঁটা বা ব্যায়াম করে, তখন দেখবো আমরা সিপিআর পেশেন্টগুলো অনেক মজা পায় এবং সে সেটা করলে অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করে। আমরা তাহলে এক লাইনে সিপিআরকে কেমন ভাবে চিনব? এক লাইনে আমরা চিনব যে নারী আবেগহীন, পরিবারের প্রতি উদাসীন, অঙ্গ ঝুলে পড়ার অনুভূতি, নড়াচড়া করলে আরাম পায়, এই রকম জিনিসগুলো যখন আমরা দেখব, তখন আমরা সিপিআর কথা চিন্তা করতে পারি। সালাউদ্দিন স্যার প্লিজ। আরেকবার বলুন স্যার। স্যার এক কথা আরেকবার বলতেন। না এখন আর বলার মতো সময় নেই স্যার, 9টা বেজে গিয়েছে। স্যার বলছিলেন যে উনি খুব ব্যস্ত হয়ে গেছেন, আর বারবার রিপিট করাটা একটা বিরক্তিকর ব্যাপার। আমরা একবার স্যার আমার স্যার সত্যি স্যার আমার পেশেন্ট বসে আছে এবং 3-4 জন বসে আছে, ওদের বসিয়ে রেখে আপনাদের সঙ্গে আলোচনা করা এটা একটা